আছে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট আপনার কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। অষ্টম শ্রেণী পাস দালাল কর্মচারী দিয়ে অস্ত্রোপচার চলছে রাজধানী ডক্টরস কেয়ার হাসপাতালে। দেয়া হচ্ছে ভুয়া ল্যাব রিপোর্ট, মালিকও বনে গেছেন তারা। যে অবস্থা নিয়ে এসে ওই অবস্থা এখন উন্নত হানি দেখে তো এখন আবার বাই করে নিয়ে যেতে। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করছি আর কি মাঝে মধ্যে। এদের দালাল নিয়ে আসছে, এখানে ভর্তি করছে এদের, আমরা সেই জায়গায় ৬,২০০ টাকা আর এরা আমাদের বলছে ১০,০০০ টাকা। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন মালিকরা। বিকেল থেকে পরিস্থিতি উন্নতির আশা। গাবতলে গেলাম পেলাম না, ট্রাস্টে গেলাম পেলাম না, 7 রাস্তা গেলাম পেলাম না, এখানে এসে বসে রয়েছে। তেলের দাম নাকি বাড়তে পারে, এর জন্য তারা লোকাল তেলটাকে মজুত করে একটা সিন্ডিকেটের তৈরি করছে। গাড়ি অলরেডি ডিপোতে গেছে, লোড নিচ্ছে, চলে আসতেছে গাড়ি, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। আসলে আজকে আমরা আবার দিতে পারবো। ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। বাস লঞ্চে স্বস্তিদায়ক যাত্রা। কমলাপুর স্টেশনে 4.5 ঘন্টার সিগন্যাল জটিলতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল। কর্মব্যস্ততার জন্য ফিরতে হচ্ছে। ভিত্তির নাই, আজকে বীরের আগেই চলে আসছে। ঈদের আগে ছুটিতে গেছি, আবার ছুটি কালকে পরশু অফিস খোলা, অফিস করবো আর কি। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতেই ক্ষয়ক্ষতি হয় বাহরাইনের সিত্রা দ্বীপে। রয়টার্সের বিশেষ প্রতিবেদন। আরও জোরালো হলো ইরানের ফলস ফ্ল্যাগ হামলার অভিযোগ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল, কেউ বা ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন, তাও রাজধানীতে বসেই। শুধু তাই নয়, রাজধানী কলেজ গেটে ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকও তারা। জিহাদ ইসলামের ক্যামেরায় সহকর্মী হাসান মিসবার অনুসন্ধান। সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে। চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে। ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি অপারেশন থিয়েটারে। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার। বসানো হচ্ছে ফিক্সেটর। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক। অপারেশন হচ্ছে? আপনি কি ভাই এইভাবে ঢুকে গেলেন ভাই? আমি যৌনটমি সাংবাদিক। রোগীর ক্ষতি হতে পারে, কেউ নড়বেন না। না, কেউ লড়বে না। সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আপনি কি পাস? আমি আপনার লেগে কোম্পানির লোক ইলিজার মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নার্ভগুলো টাইট ডিসিশন করার জন্য নার্ভগুলো টাইট আপনার কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। 8 পাস। আমি ইন্টারন্যাশনাল কোম্পানির লোক এই ড্রেসে থাকবে না। ওটির ভিতরে ডক্টরদের সহযোগিতা নো। নিখুঁতভাবে এই সার্জারির জন্য ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি C-arm, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে ভাড়ায় আনা পোর্টেবল এক্স-রে। আমার নাম আমিন। কোথা থেকে এসেছেন আপনি? আমি মুন্নি এক্স-রে সামনে। মুন্নি এক্স-রে।
রনি ছাড়াও লাবলু, দুলাল, ফরিদ এই চারজন নিয়মিত অস্ত্রোপচার করেন এখানে। অর্থোপেডিকের সব ধরনের অপারেশন করেন তারাই, অথচ এদের কেউই মাধ্যমিকের গণ্ডিও পার করেননি। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার, সটকে পড়েছেন তিনি। এটা হচ্ছে ছাড় বসে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলেন দুলাল। এরই মধ্যে কানে আসে এক রোগীর চিৎকার, শব্দ অনুসরণ করে যেতে থাকি সেখানে। একটি কেবিনে ভর্তি এই রোগী সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন। যে অবস্থা নিয়েছে ওই অবস্থা এখন উন্নত হানি দেখে এখন আবার বাইক করে নিয়ে যেতেছি। এনআইসিইউ ও আইসিইউ মিলিয়ে চিকিৎসক একজন, তিনিও আবার এসেছেন অন কলে, দেখা মিলল না নিয়মিত চিকিৎসকের। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করছি আর কি মাঝে মধ্যে। কিন্তু এখানে তো পার্মানেন্ট কোনো ডক্টর আমরা আইসিইউতে পেলাম না। অন কল দিয়ে আইসিইউ এনআইসিইউ কিভাবে চলবে? এটা অথরিটির সাথে কথা বলেন, এটা আমি কিভাবে বলবো? সেবা যেমনই হোক থেমে থাকে না বিল। একদিনে এই রোগীর আইসিইউ বিল এসেছে ৬২,০০০ টাকা, তাকেও সরিয়ে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এই হাসপাতালে প্যাথোলজি ল্যাব তালা দেয়া। ম্যানেজার জানান ল্যাবটি ব্যবহার করেন না তারা, পরীক্ষা করানো হয় বাইরে থেকে। ইসলাম ডায়াগনস্টিক আছে, বায়োল্যাব আছে, তারপর ওদের কাছ থেকে আমরা এটা নিই। আমরা ভেতরে যেতে চাই, এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভেতরে জ্বলছে আলো, অর্থাৎ কিছুক্ষণ আগেই এখানে ছিলেন কেউ। আপনি বললেন যে এখানে সব বন্ধ, তাহলে রিপোর্ট কিভাবে হচ্ছে? এই যে রিপোর্ট আসে না, কিভাবে হচ্ছে? আমার বন্ধ রাখছিলাম, পরে আবার স্যারের সম্মতিতে আবার শুরু করছি। ডক্টর কেয়ার নামের এই হাসপাতালে প্যাথোলজিটি তালাবদ্ধ ছিল। এই কর্মকর্তা বলছিলেন যে এখানে তারা এই রিপোর্ট প্রস্তুত করেন না, কিন্তু ভেতরে এসে আমরা দেখি কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। শুধু এই রিপোর্ট না, আরও অনেকগুলো বিল এখানে প্রস্তুত করা, মানি রিসিট তৈরি করা হয়েছে। এমনকি এখানে মেশিনও অন করা আছে, একটু আগে হয়তো স্যাম্পলও কালেকশন করা হয়েছে। তার মানে এই প্যাথোলজিটি পুরোপুরি চালু আছে, কিন্তু কোনো ম্যান পাওয়ার নাই। তাহলে রিপোর্ট প্রস্তুত করে কে, মানুষ নাকি ভূতে? ভর্তি রোগীদের বেশিরভাগকেই দালালদের মাধ্যমে আনা হয়েছে। আশপাশের সব সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগাতে তাদের হয়ে কাজ করেন অনেকে। আইসিইউ থেকে এখানে আমাদের ওখানে সিকিউরিটি গার্ড এখানে নাম্বার দিচ্ছে। দালালে আমাদের এই জায়গা নিয়ে আসছে, এদের দালাল নিয়ে আসছে, এখানে ভর্তি করছে। এদের আমরা সেই জায়গা ৬,২০০ টাকা, আর এরা আমাদের বলছে ১০,০০০ টাকা। আগে যারা একসময় বিভিন্ন হাসপাতাল থেকে দালালি করে রোগী ভাগিয়ে নিয়ে নিজেরাই হাসপাতাল দিয়েছেন, সেই হাসপাতালে সুন্দর করে লিখে রেখেছেন দালাল হইতে সাবধান। এই হাসপাতালে অস্ত্রোপচার যেই করুক, অর্থোপেডিকের রোগী ভর্তি হয় ডাক্তার জাহাঙ্গীরের নামে, দেখা হয় তার সঙ্গেও। এমবিবিএস ডক্টর হয়ে আপনি কিভাবে এরকম সেটআপে ওটি করেন? এটা লাভলু হলো ইমপ্লান্টের অ্যাসিস্ট্যান্ট। এখন অনেক ইনস্ট্রুমেন্ট ইমপ্লান্ট নতুন আসে, ওগুলো সেট আপ করা, স্ক্রু টাইট দেওয়া, এগুলা করে। ইলিজার্ভ দেশে হাতে গোনা কয়েকজন মাত্র চিকিৎসক এই সার্জারি করে থাকেন। অদক্ষ কেউ এই সার্জারি করলে বড় ধরনের ক্ষতি হতে পারে রোগীর। তাদেরকে ইনভাইট করে কারা? আমাদের সো-কল শিক্ষিত অর্থোপেডিক সার্জন। এবং এটা কত যে ভয়ঙ্কর, এটা দেশের জন্য একটা মানহানিকর জিনিস, অসম্মান। কেন রোগীদের সঙ্গে এত বড় প্রতারণা, সেই উত্তর জানা দরকার। পরের দিন আবারও সেই হাসপাতালে গেলে পাওয়া গেল দুলাল মিয়াকে। আপনারা যে ওটি করেন, আপনি ওটি পোশাকই করেন, লাভলু ভাই করে, এটা অস্বীকার করেছেন, লাভলু ভাই করে, জরি করে, ফুল করে না, রনি করে, এটাও আমার বাদ দিতে। এক পর্যায়ে শুরু হয় সংবাদ প্রচার না করার অনুরোধ, চেষ্টা করা হয় টাকা দিয়ে ম্যানেজ করার। এবার যমুনার ক্যামেরায় সাক্ষাৎকার নেয়ার চেষ্টা, তাতে অপ্রস্তুত হয় কর্তৃপক্ষ। হাসপাতাল ছাড়েন দুলাল মিয়া। আপনি একসময় পঙ্গু হাসপাতালে দালাল ছিলেন, এখন একটা হাসপাতালে মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা ওটি করে। আপনার বক্তব্য? অফিসে যান, আসতেছে ভাই। একসময় দৌড় দিয়ে নিজেকে আড়াল করেন দালাল থেকে হাসপাতালের মালিক বনে যাওয়া এই ব্যক্তি। একটু উত্তর দিয়ে যান। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন, তাদের ভোগান্তির কথাও জানিয়েছেন। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে 2-3 ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা।
হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললাম, বললো যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। দিলে 4.5 হলো হাফ গাড়ি হয়, সে জায়গায় দিচ্ছে 2000 3000, 2-3 হাজার লিটার নিয়ে তো আসতে পারবে না গাড়ি। সুতরাং ওই তেলগুলো তো আনাও তো লস, কারণ এই গাড়ি ভাড়া ওটা পোষাবে না। এর ফলে হচ্ছে কি ওই ল্যান্ডলমেন্ট গুলান বাজারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি হয়ে গেলে হবে কি তেল ঠিকই পাওয়া যাবে, উচ্চ মূল্যে গ্রাহকদের কিনতে হবে। রাজধানীতে এবং রাজধানীর বাইরের ফিলিং স্টেশনগুলোর কি চিত্র সেটি সহকর্মীদের মাধ্যমে জানবার চেষ্টা করব। শুরুতেই যাচ্ছি রাজধানীর বিজয় সরণিতে, সেখানে দেখতে পাচ্ছি সহকর্মী তাজনুর ইসলাম আছেন। তাজনুর, সকাল থেকে দেখলাম যে একরকম জ্বালানি তেলের সরবরাহ দেয়া হচ্ছে না বললেই চলে, কি অবস্থা দেখছেন আপনি যে ফিলিং স্টেশনে আছেন? ট্রাস্টে কিছুক্ষণের মধ্যে তেল দেওয়া শুরু হবে এরকম একটা প্রস্তুতি বেশ জোরে সোরেই চলছে, কেননা দুটো গাড়িতে করে 13.5 যোগ 13.5 সব মিলে 27,000 লিটার তেল এরই মধ্যে ট্রাস্ট ফিলিং স্টেশনে এর মধ্যে আনলোড করা হয়েছে এবং মেশিনগুলো চালু এই মুহূর্তে। সবাই এই মুহূর্তটার জন্য একরকমের অপেক্ষাই করছিল। আমরা দেখতে পাচ্ছি যে দুটি গাড়িও এর মধ্যে প্রবেশ করেছে। এর বাইরে মূল যে সড়ক সেখানে এক পাশ দিয়ে তো ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সেটি জমা হতে 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 সেটি একেবারে প্রায় মহাখালী পর্যন্ত পৌঁছে গিয়েছে। অর্থাৎ কয়েকশো মানুষ বলা যায় এখন অপেক্ষায় রয়েছে। যদিও ট্রাস্টের এই কর্তৃপক্ষ যারা রয়েছেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা বলছেন যে আজকের দিনে তাদের যে বরাদ্দ সেই অনুযায়ী তারা 36,000 লিটার জ্বালানি ডিপো থেকে পাবেন এবং এরই মধ্যে অর্ধেকটা এসেও গিয়েছে। সব মিলিয়ে তারা আশা করছেন যে রাত 10টা পর্যন্ত তাদের সরবরাহ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং যারা জ্বালানি প্রত্যাশী, অর্থাৎ যে সমস্ত বাইক চালক কিংবা গাড়ি চালক জ্বালানি প্রত্যাশী, তারা ট্যাঙ্ক ফুল করেই জ্বালানি নিতে পারবেন, সেই রকম একটা সম্ভাবনার কথাও এই পাম্পের তরফ থেকে জানানো হয়েছে। বৃষ্টি চিত্র, ধন্যবাদ তাজনুর। পর্যায়ে আমরা নারায়ণগঞ্জে যাব, সেখানে সহকর্মী আমির হোসেন স্মিথ অপেক্ষা করছেন। স্মিথ, নারায়ণগঞ্জে কি অবস্থা? ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে কিনা এবং এই জ্বালানি তেল সরবরাহের যে পরিস্থিতিটি সেটি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন যে নারায়ণগঞ্জের যে ডিপোগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা এবং মেঘনা, 4টি ডিপো থেকে কিন্তু তেল সরবরাহ সকাল থেকে শুরু হয়েছে। আমি যেই ডিপোর সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ পদ্মা অয়েল ডিপো, সেই ডিপো থেকে আমরা এখন পর্যন্ত যে হিসাবটি পেয়েছি যে এই ঢাকা বিভাগে 86টি পেট্রোল পাম্পে এখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং অন্যান্য যে ডিপোগুলো আছে সেখান থেকেও কিন্তু তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ ঢাকা বিভাগ এবং কুমিল্লা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এখান থেকে কিন্তু যত পেট্রোল পাম্প আছে এবং কোম্পানি আছে তারা সবাই এই সমস্ত ডিপোগুলো থেকে তেল সরবরাহ করে থাকে। সকাল থেকে তেল সরবরাহ শুরু হয়েছে এবং ঈদের আগে যে 2 দিন ছিল, সেই 2 দিন অর্থাৎ চাঁদ রাতে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল সেটি চাহিদার তুলনায় কিছুটা স্বল্পতা ছিল, যে কারণে কিন্তু ঢাকা শহরের যে পেট্রোল পাম্পগুলোতে যে সংকট, সেই সংকটের সৃষ্টি হয়েছে। তবে তেল সরবরাহ যেহেতু শুরু হয়েছে, তবে তারা বলছেন যে বিকেল নাগাদ হয়তো যে তেলের যে ঢাকায় যে সংকট দেখা দিচ্ছে সেটি অনেকটা কেটে আসবে এবং তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে। এখনো অনেক ট্যাঙ্কলরি কিন্তু এখানে সিরিয়াল ধরে আছেন, তারা তেল নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। বৃষ্টি দেখছিলাম আমরা স্মিথ, ধন্যবাদ আপনাকে। এবারে যাব খুলনায়। খুলনার ডিপোতে সহকর্মী প্রবীর বিশ্বাস আছে। প্রবীর, শুনলেন নারায়ণগঞ্জের ডিপো থেকে এখন তেল সরবরাহ সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। আপনার ওখানকার পরিস্থিতি কেমন? ডিপো থেকে তেল দেওয়া শুরু হয়েছে কিনা? বৃষ্টি, আপনাকে বলেই খুলনায় 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা। এই 3টি ডিপোতে খুলনা বিভাগের 10 জেলা সহ বৃহত্তর ফরিদপুর, অর্থাৎ গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, এই 5টি জেলায় কিন্তু তেল সরবরাহ করা হয়। যেটি দ্বারা তেল নিতে আসছে তাদের সঙ্গে কথা হয়েছে, সে কারণে আজকে কালকে তেল সরবরাহ স্বাভাবিক হবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, আগামী কবে নাগাদ এটি স্বাভাবিক হবে সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের সঙ্গে কথা হয়েছে যারা তেল নিয়েছে। আপনি জানেন যে গত 2 দিন ঈদের ছুটির পর আজকে সকাল থেকে তেল উত্তোলন শুরু করেছে যারা পাম্প মালিক রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যেসব গাড়ি দেখতে পাচ্ছেন, যদি বাদিকের গাড়িগুলো দেখাই, যে ট্যাঙ্ক লরিগুলো 9,000 লিটার ধারণ ক্ষমতার, এই গাড়িগুলো যখন তারা ভিতরে প্রবেশ করছে তখন তাদেরকে 1,000, 2,000, 3,000, 4,000 এমন লিটারের
তেল সরবরাহ করা হচ্ছে, তাও সেই রেশনিক পদ্ধতিতে উঠে যাওয়ার কথা থাকলেও একইভাবে পেট্রোল দিলে তো অকটেন নাই, অকটেন দিলে তো ডিজেল নাই। সে কারণে এই স্বল্প তেল নিয়ে তাদেরকে ফিরতে হচ্ছে নিজস্ব পাম্পগুলোতে। তারা বলেছে যে পাম্পগুলোতে পৌঁছাতে কোনোটা বিকাল কোনোটা সকাল হবে দূর দূরান্তের পাম্পগুলো। আগেই আপনাকে বলেছি খুলনার 10 জেলা এবং বৃহত্তর ফরিদপুরের 5 জেলা। সে কারণে এই তেলগুলো যখন যাবে সেটি হয়তো রাইট হয়ে যাবে কোনো কোনো জেলায়। শুধু তাই না, আজকে তারা তেল উত্তোলন করতে পারবে কিনা ডিপোগুলো থেকে সেটিও তারা বলেছে যে আমরা দুদিন ধরে বসে আছি, তেল পাইনি, আজকে কখন নাগাদ পাবো সেটি জানে না। সে কারণে কর্তৃপক্ষের নজর দিতে হবে তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ প্রবীর। ঈদ যাত্রায় দুর্ঘটনার কবলে পড়ে মুহূর্তেই ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে। এবারে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। সড়ক, রেল, নৌপথে অসাবধানতা, অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রাণ হারিয়েছেন তাদের অনেকেই। কেউ বা আহত হয়ে ভর্তি হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, বাস রুট রেশনালাইজেশন আর টার্মিনালগুলো ঢেলে সাজানো না হলে এই অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা থেকে উত্তরণ সম্ভব নয়। বছরের 2 ঈদেই বাড়ি ফেরা এসব মানুষের কান্না আর আহাজারিতে ফিকে হয়ে যায় ঈদের আনন্দ। যাত্রীদের সংখ্যা বাড়িতে পৌঁছতে পারলেও আবার নিরাপদে ঢাকায় আসতে পারবেন তো? ঈদে বাড়িতে সবার সাথে আনন্দ উদযাপন করার কথা ছিল সোহেলের। অন্তঃসত্ত্বা স্ত্রী আর শ্বশুরকে নিয়ে তাই রওনা হয়েছিলেন বাড়ির পথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চের চাপায় পিষে গেছে একটি পরিবারের স্বপ্ন। সড়ক পথে নানা অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, দক্ষ চালকদের অভাব, ওভারটাইম ড্রাইভিং, এই সব অনিয়ম এখন পরিণত নিয়মে। কিন্তু এসবের বলি ঈদে ঘরমুখ মানুষেরা। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে গত বছর ঈদ যাত্রায় শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 322 জন। আশঙ্কা এবার এই সংখ্যা আরও বাড়বে। রেলযাত্রা তুলনামূলক নিরাপদ হওয়ার কথা, কিন্তু বগুড়ার আদমদিঘির বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আর লাইনম্যানের গাফিলতিতে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 12 জন, আহত প্রায় 10। প্রতি বছরের এমন দুর্ঘটনার পরও কেন হচ্ছে না কোনো সমাধান? এই ঈদে দুটো দুর্ঘটনা খুবই আনকমন হয়েছে। যে রেল দুর্ঘটনা দুটি, যেটা হচ্ছে যে ডিরেলমেন্ট হলো এবং হচ্ছে লেভেল ক্রসিং এ হলো। এটা আমি বলবো আমাদের মানে ঈদের আগে কিন্তু একটা পূর্ব প্রস্তুতি থাকে, মেইনটেনেন্স করা হয়, ট্র্যাকের সব কিছু থাকে। এইগুলো যে এটার গাফিলতি থাকতে পারে মেইনটেনেন্স এবং হচ্ছে সিস্টেমের। সো এগুলোকে ঠিক করতে পারলে ঠিক করা খুব প্রয়োজন। ছুটি বাড়াইছেন, ভাবছে যে আচ্ছা ছুটিতে বুঝি চাপ হবে না। এই বিশেষজ্ঞের মতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার সাথে বাস রুট রেশনালাইজেশন, টার্মিনাল আধুনিকায়ন আর সঠিক তদারকি না করা হলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। পানিতে পড়ে যাওয়াটা খুব কমন, প্রাণহানি কখনো ঘটে কখনো ঘটে না। সদরঘাট টার্মিনালকে ঢেলে সাজানো যাতে কিনা আমার এই ধাক্কাধাক্কি বা পল্টুন গ্যাংওয়ে ঠিকভাবে আমি যদি ডিজাইন করতে পারি। এবার কিন্তু কমলাপুর স্টেশন থেকে কিন্তু দেখা যাচ্ছে ছাদে উঠে গিয়েছে, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে ঢুকতে দিয়েছে। এগুলো যদি আমরা রেখে দেই তাহলে কোনোভাবেই আসলে আমরা ঈদ যাত্রা নিরাপদ করতে পারবো না। আমাদের সিস্টেমটাকে সাজাতে হবে যাতে মানুষ ভুল করলেও জীবনটা চলে না যায়, সেজন্য ফেরত আসতে পারে। কিছু ক্ষেত্রে যাত্রীদের অসাবধানতা, দায়িত্বরতদের অবহেলা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন যাত্রাপথে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সরকারের কঠোর পদক্ষেপ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটির শেষ দিনে বাস, লঞ্চ, ট্রেনে রাজধানীতে ফিরছেন তারা। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। আর লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। বলছেন জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা, কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এছাড়া ঈদের ছুটির শেষ দিনেও ঘরমুখ মানুষের যাত্রা থেমে নেই। ঢাকাতে পরিবারের সাথে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে অনেকেই গ্রামে যাচ্ছেন। ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে এখন যাচ্ছেন বলে জানান তারা। আমি গেছিও আগে, আসছিও আগে, যাতে কোনো ভোগান্তি না হয়। সুন্দরভাবে আসলাম, যেহেতু কাজের তাগিদ আছে তাই একটু জলদি আসলাম। সরকারি ছুটির পরে কালকে থেকে অফিস শুরু হবে, এরপর আসলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, সবকিছু খুব সুন্দরভাবে হচ্ছে। যাত্রী হয়রানি বলতে যে বিষয়টা, এরকম কোনো কিছুই আমরা ফেস করিনি। হ্যাঁ, একবার অনায়াসই হচ্ছে টিকিট পেলাম, কেবিন পেলাম। ভোর রাত 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে সিগন্যালে
ত্রুটি হয় ট্রেন পৌঁছাতে ও ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। সকাল 11টার পরে আবার স্বাভাবিক হয়। ঈদের ছুটির শেষ দিনে ট্রেনেও রাজধানীতে ফিরছেন নগরবাসী কর্মজীবী মানুষেরা। মূলত আগামীকাল যাদের অফিস আছে তারা আগে ভাগে ফিরে আসছেন। এছাড়া যাদের স্বজন ঢাকায় আছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারাও ফিরে আসছেন। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের চাপ আছে কমলাপুর রেল স্টেশনে। দুর্ভোগ কমাতে রেল কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাত্রীরা। ঈদের সময় আমরা দাদু বাড়ি কেটেছি, এখন নানু বাড়ি যাব। ঈদের ছুটি ঢাকায় কাটাইছি, এখন বাড়িতে যাচ্ছি আর কি, বাবা মার সাথে দেখা করতে। না, অসুবিধা হচ্ছে না, 6টার ট্রেন ছিল, একটু লেট হচ্ছে। অবস্থা যাচ্ছি, কক্সবাজার যাব না, পরিবার সহ যাচ্ছি। আমরা তিনটা পরিবার একসাথে যাব। পরিবার পরিজনের সাথে ঈদ শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন অনেকে, আবারও ছুটির শেষ দিনেও রাজধানী ছাড়ছেন কেউ কেউ। সকাল থেকেই রাজধানীর গাবতলী, মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীরা জানান কাল থেকে অফিস শুরু, আর তাই যানজট ভিড় এড়াতে একটু আগেই তারা ঢাকা ফিরছেন। আর যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়িয়ে ঈদের আগে বাড়িতে যাননি, এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন। অতিরিক্ত জাম ছিল, সেজন্য যাতায়াত করতে পারিনি। নিরিবিলি আছে, এখন নিরিবিলি যে শান্তি পাবো। বাড়িতে গিয়েছিলাম 17 তারিখে, আর আজকে আসা হলো। যাওয়ার সময় এমনিতে যানজট ছিল না, আজকেও আসার সময় কোনো যানজট হয়নি। মেয়ের বাড়িতে গেছিলাম, মেয়ের বাসায় বেড়ানো শেষ করে আবার চলে আসলাম আর কি। আজকে কালকে অফিস আছে। ঈদের সময় বা ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তারা অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে আমরা আরেকটু বাড়তি করে জানবো। মহাখালী বাস টার্মিনালে কি চিত্র সেটি জানবো। সহকর্মী আরিফুর রহমানের সবুজ আছেন সেখানে। সবুজ, বাস টার্মিনালে আজ ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? অনেকেই তো ঈদের সময়টাতে ভোগান্তি এড়াতে বাড়ি যাননি, তারা আজ এবং গতকাল থেকে যাওয়া শুরু করেছেন। বৃষ্টি, ঈদের সময় যেরকম ভিড় থাকে ঠিক সেরকম নয়, তবে ভিড় আছে। সকাল থেকেই আমরা দেখেছি যে মহাখালীর যে বাস টার্মিনাল রয়েছে, মহাখালী বাস টার্মিনালে প্রায় 34টি রুট আছে, প্রত্যেকেই কিন্তু বাড়িতে যাচ্ছেন। অনেকেই ওই সময় যারা ঝক্কি ঝামেলার কারণে নানা সময় রাস্তাঘাটের যেই অবস্থা ছিল, যেই রকম ভিড় ছিল, টিকিট পাননি কেউ, সেই কারণে অনেকেই ঢাকায় ঈদ করেছেন। এখন মূলত যেহেতু গ্রামের বাড়িতে বাবা মা রয়েছে, বাবা মায়ের সঙ্গে একটু দেখা করার জন্য বা তাদের সঙ্গে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দটি ভাগাভাগি করার জন্য এখন যাচ্ছেন। তারা বলছেন যে যেহেতু বাড়তি 2 দিন ছুটি আছে, অর্থাৎ 24 এবং 25 ছুটি নিয়ে মূলত 27-28 তারিখ পর্যন্ত বাড়িতে থাকবেন এবং ফিরে 29 তারিখ থেকে আবার অফিস শুরু করবেন বা কর্মক্ষেত্রে যোগ দিবেন। এর পাশাপাশি অনেকেই আবার কিছু কিছু মানুষজন সকাল থেকে ফিরছেন, যেহেতু আজকে সরকারি শেষ ছুটি, কালকে থেকে অফিস শুরু হবে, সে কারণে অনেকেই ফিরতেছেন সকালবেলা। তারা বলছেন যে যেহেতু সকালের দিকে একটু মানুষের চাপ কম থাকে, রাজধানীতে ফেরার মানুষের চাপ, সেই কারণে ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে আগে ফিরেছেন। তবে মূল যে ফেরার জায়গাটি সেটি বিকালের পর থেকে শুরু হবে এবং কালকে সকালে সবচেয়ে বেশি ভিড় হবে ফেরার ক্ষেত্রে। শুনছিলাম, ধন্যবাদ সবুজ। ঈদের শেষ দিনের ছুটিতে পর্যটন কেন্দ্র, দর্শনীয় স্থানগুলোতে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন এবং মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও দর্শনার্থীদের ভিড় রয়েছে। সহকর্মী তানফির মৌসুম এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। তানফির, চিড়িয়াখানায় জড়ো হওয়া মানুষের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাবেন শুরুতে। বৃষ্টি, চিড়িয়াখানায় তো এই ঈদের তৃতীয় দিনেও মানুষের ঢল নেমেছে এবং এখানে দেখা যাচ্ছে যে লোকে লোকারণ্য অবস্থা। সবাই আসলে ঈদের সময়টাতে উপভোগ করছে এবং তারা আসলে তাদের সর্বোচ্চ উপভোগটুকুই আসলে করার চেষ্টা করছে। আর ঈদের সময় যেটি হয় যে কম বেশি সবাই তাদের পুরো পরিবারকে নিয়ে আসেন এবং পরিবারকে নিয়ে আসার সময় তারা বিশেষ করে তাদের পরিবারের যে শিশু সন্তান থাকে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে এবং তাদের অন্যতম লক্ষ্যই থাকে যে তাদেরকে নিয়ে চিড়িয়াখানায় আসা, চিড়িয়াখানায় বেড়ানো এবং এখানে যা কিছু আছে পশু পাখি থেকে শুরু করে যত বৈচিত্র্যময় প্রাণী এবং একই সাথে যে সবুজ প্রকৃতি সেটাকে উপভোগ করা, সে ব্যাপারটিও থাকে। আমরা আবার এমন অনেককেই দেখেছি যারা এই চিড়িয়াখানার ভিতর এসে বনভোজন, পিকনিকের একটি সুযোগ হাতছাড়া করতে চাননি এবং এখন দেখা যায় যে আগের মতো সেই বনভোজন বা সেই পিকনিকের চল না থাকলেও, প্রচলন না থাকলেও এখন অনেকেই আসে
এখনো অনেকেই চায় যে চিড়িয়াখানায় এসে চিড়িয়াখানার সবুজ প্রকৃতির মাঝে নিজেদের হারিয়ে ফেলতে, সেখানে তারা পিকনিকে আসবেন, পিকনিকে বসবেন, এ ধরনের এমন অনেককে আমরা দেখেছি যারা আসলে পুরো পরিবার নিয়ে এসেছে, কর্মজীবী মানুষ, ব্যস্ত মানুষ যারা বছরের বাকি সময় সম্পূর্ণ ব্যস্ত থাকেন, তারা আসলে এই সুযোগটিকে হাতছাড়া করতে চান। এবং যেহেতু এই ঈদের সময় আমরা দেখেছি যে এই সময়টিতে আসলে যেহেতু রাস্তাঘাটে ভোগান্তি কিছুটা কম থাকে, এজন্যই কিন্তু তাদেরকে আমরা দেখি যে এই সময়টাতেই তারা আসেন চিড়িয়াখানায় ঈদের আনন্দ উপভোগ করার জন্য। বৃষ্টি দেখছিলাম আমরা, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যাব রাজধানীর আগারগাঁয়ে, বিমান জাদুঘরে সহকর্মী হাসান মিসবা আছেন। মিসবা, এখানে আসলে মানুষ কিভাবে উদযাপন করছে, কারণ যেহেতু ঈদের ছুটিও শেষ হয়ে আসছে, আজ শেষ দিনই বলা চলে, একটু নগরবাসী ঈদ উদযাপনের খবর জানাবেন। একটু ছুটি কিংবা অবসর উপলক্ষ তৈরি হলেই ঢাকায় যারা থাকেন তারা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে এই ছুটি কাটানোর চেষ্টা করেন। ঢাকায় মানুষের তুলনায় আসলে বিনোদন কেন্দ্রের সংখ্যা অনেক কম। তার মধ্যে আগারগাঁয়ে বিমান জাদুঘর, এখানে অনেকেই ঈদের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছেন। বিশেষ করে এখানে অনেকগুলো বিমান আছে, হেলিকপ্টার আছে এবং যুদ্ধ বিমান আছে, যেগুলো একসময় ব্যবহৃত হতো, এখন এই জাদুঘরে এখানে রাখা হয়েছে। আর সেই জায়গাগুলোতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। পাশে আরেকটি নতুন আয়োজন করা হয়েছে অ্যামিউজমেন্ট পার্ক নামে। এখানে শিশুদের জন্য প্রায় 14টির মতো নতুন রাইডের ব্যবস্থা করা হয়েছে। আর সেখানে যারা এখানে বিনোদন প্রেমী আছেন তারা এখানে বেশ ভিড় করছেন, কারণ ঢাকায় যে পরিমাণ মানুষ বাস করেন সেই তুলনায় আসলে বিনোদনের জায়গা কিংবা ঘুরে বেড়ানোর জায়গার বেশ অভাব। ফলে ঈদের এই ছুটিতে এই বিমান জাদুঘরে আমরা দেখেছি একেবারে শুরু থেকেই বেশ উপচে পড়া ভিড় ছিল। এখন মধ্য দুপুর, এই সময়েও অনেকে একটু ভালো উপস্থিতি আছে। এরপরে বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ সেটি আসলে আরও অনেক বেশি বেড়ে যায়। প্রায় 1.5 লক্ষ মানুষ আসলে এটি এখানে ঘুরতে আসেন। তো এখানে নতুন করে অনেকগুলো রাইড এবং ব্যবস্থা নেওয়া হয়েছে, যে ব্যবস্থাগুলো আসলে বিমান জাদুঘরের বিনোদন প্রেমীদের জন্য বাড়তি মাত্রা যোগ করেছে। বিশেষ করে 14টি নতুন রাইড, দেশি বিদেশি রাইড এখানে যুক্ত করা হয়েছে শিশুদের জন্য। এখানে একটি বিনোদন কেন্দ্রেই আসলে অনেকগুলো ব্যবস্থা করা হয়েছে, যেগুলো আসলে বেশ উপভোগ্য, এবং রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে একসাথে এতগুলো রাইড কিংবা এত সুন্দর ব্যবস্থা করা হয়নি। এবং এখানে যেহেতু বিমান বাহিনী এটির ব্যবস্থাপনায় আছে, সব মিলিয়ে এখানে যারাই এসছেন তারা আসলে বেশ উপভোগ করছেন। এবং ঈদের ছুটিতে রাজধানীবাসী যারা আসছেন তারা এখানে এসে উপভোগ করছেন দেখছিলাম। ধন্যবাদ হাসান মিসবা। মঞ্চনাটকের রমরমা দিন ফিকে হয়েছে অনেকটাই। টিভি, অনলাইনের দ্রুত জনপ্রিয়তা আর আর্থিক অসচ্ছলতায় পিছিয়ে পড়েছে মঞ্চনাটক। ঢাকার নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক চর্চা আর নতুন দর্শক তৈরি করতে না পারাও এর অন্যতম কারণ। এরপরও কিছু নাট্যদল ও কর্মীরা এখনও নাট্যচর্চা টিকিয়ে রেখেছেন। মঞ্চনাটকের আদ্যপান্ত সহকর্মী শাকিল হাসানের রিপোর্টে, ছবি আরেক সহকর্মী জিহাদ ইসলামের। এই শহরে এখনো বিকেল আসে ক্লান্তিতে ভর করে। একটুখানি চাঙা হতে লোকে ভিড় করে ক্যাফে আর রেস্টুরেন্টগুলোয়। অথচ একটা সময় ছিল অন্যরকম। তখন ভিড় জমতো নাটক পাড়ায়, মহিলা সমিতি অথবা শিল্পকলায়। সেই দিন কি গেছে একেবারেই? সর্বশেষ মঞ্চনাটক দেখেছি 10 বছর আগে। 70-এর দশকের তরুণদের সঙ্গে এখনকার তরুণদের রুচির তফাৎ থাকবে। এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের নাটকের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বুঝতে হবে। একসময় নিয়মিত প্রদর্শনী হতো মঞ্চনাটকের, মিলনায়তন পূর্ণ হতো দর্শকে। সেই দিন হয়েছে অতীত। 5 দশকের বেশি মঞ্চনাটকের এই পথ চলা দেখেছেন মামুনুর রশিদ। আমাদের দেশের পলিটিশিয়ানদের এটা একটা সমস্যা বটে। তারা যেমন পাঠ বিমুখ তেমনি সংস্কৃতি বিমুখও বটে। এই দুটোর সমন্বয় ঘটিয়ে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এই থিয়েটারের প্রতি একটা বড় ধরনের অনীহা সৃষ্টি করার চেষ্টা করে সবসময়। মঞ্চনাটকের সোনালী সময়েও নাটক পাড়া বলতে মহিলা সমিতি অথবা শিল্পকলাকে বোঝাতো। এর পরিবর্তন হয়নি এই এত বছরেও। মিলনায়তন ও নাট্য দলগুলো এখনও ঢাকা কেন্দ্রিক, এমনকি রাজধানীর সব এলাকাতেও ছড়ায়নি নাট্যচর্চা। জনগণের জন্য যদি থিয়েটার করতে চাই
তাহলে আমাদেরকে এই মঞ্চ থেকে বেরিয়ে যেতে হবে। মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে উঠানে আপনার 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 যে কোনো তেমাথায়, হাটে বা মানে ঘাটে, নৌকায় অথবা উপরে বিভিন্ন জায়গায় এই ধরনের যে নাটকের চর্চা, শুধু নাটক না, আমি শুধু নাটকের জায়গা থেকে দেখি না, আমি শুধু সাংস্কৃতিক চর্চাটাকে আমাদের জনগণমুখী করতে হবে, জনসম্পৃক্ত করতে হবে। আগে মঞ্চ থেকেই টিভি সিনেমার জন্য অভিনয় শিল্পী তৈরি হতো, সেখানে আর্থিক সচ্ছলতাও এসেছে। অন্যদিকে মঞ্চ নাটক এখনও চলছে নিজেদের অর্থায়নে। শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাদের কাজেরও দক্ষতা এবং নৈপুণ্য লাগবে, সেই সাথে কিন্তু আবার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাও লাগবে। তরুণদের অনেকের অনীহার মধ্যেও নন্দিনী মঞ্চনাটকে এসেছেন নিজেকে বিকশিত করবার স্বপ্ন নিয়ে। স্কুল থেকেই করা সংস্কৃতি চর্চায় পরিবারের সমর্থন পেয়েছেন তিনি। অস্থিরতাটা কাটিয়ে উঠে আমরা যেন আরো সামনের দিকে এগোতে পারি, যে কিভাবে আরো ভালো মানুষ হওয়া যায়। আমার কাজের মাধ্যমে যদি এই চেঞ্জেসগুলো আসে, এই পরিবর্তনগুলো আসে, এটাই আসলে আমার স্বপ্ন বলা যেতে পারে, যে এই পরিবর্তনটা দেখতে চাই। রাজধানীর শিল্পকলা একাডেমি ঘিরেই এখনও চর্চা চলছে মঞ্চ নাটকের। রাজধানীর মূল সাংস্কৃতিক কেন্দ্র পুরোপুরি বন্ধ ঈদ উপলক্ষে। এই সময়ে শহরের অন্য কোথাও নেই তেমন কোনো সাংস্কৃতিক আয়োজন, অথচ ঈদ উপলক্ষেই শহর জুড়ে নানা আয়োজন হবার কথা ছিল, হয়ে উঠবার কথা ছিল উৎসবের নগরী। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুদ্ধের 10ম দিন বাহরাইনে ভয়াবহ হামলা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিল বার্তা সংস্থা রয়টার্স। বেশ কয়েকজন গবেষকের বিশ্লেষণ বলছে, ইরান নয়, ওই দিনের বিস্ফোরণ হয়েছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর বিস্ফোরণে। অথচ শুরু থেকে এই হামলার দায় ইরানের উপর চাপিয়ে আসছে যুক্তরাষ্ট্র, বাহরাইন। এই খবর প্রকাশ্যে আসার পর এখন ইরান এতদিন ফলস ফ্ল্যাগ হামলার যে অভিযোগ তুলে আসছিল, সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যুদ্ধের 10ম দিন ভোরবেলা দৃশ্য ছিল এটি। ব্যাপক বিস্ফোরণে কেঁপে ওঠে বাহরাইনের সিত্রা দ্বীপ। বেসামরিক স্থাপনায় হওয়া সে হামলায় আহত হয় কমপক্ষে 32 জন। 9 মার্চের হামলার জন্য শুরু থেকেই ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। তাদের অভিযোগ, বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি ওয়াশিংটন। এখন তথ্য উপাত্ত বলছে ভিন্ন কথা। গবেষকদের বিশ্লেষণ পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে, সেদিন ইরান হামলা চালায়নি, বরং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সিস্টেম থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটে। ইন্টারনেট থেকে পাওয়া দৃশ্য ও স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ইরানকে দায়ী করলেও এখন রয়টার্সের কাছে মানামা স্বীকার করেছে সিত্রা দ্বীপের বিস্ফোরণের ঘটনায় যে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত, সেটি তারা অবগত। তবে এটি যুক্তরাষ্ট্র নাকি বাহরাইনের সেনারা ছুড়েছে সেটি জানাতে রাজি নয় মানামা সরকার। বিশ্লেষণ শেষে ধারণা, প্যাট্রিয়ট মিসাইল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিস্ফোরণ ঘটেছে। সামরিক বিশ্লেষকদের মত, এই প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঘটনা বিরল হলেও নজির রয়েছে। 2007 সালেও একবার কাতারে লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি প্রতিষ্ঠানে আঘাত এনেছিল। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়নের তৈরি প্যাট্রিয়ট মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। একটি প্যাট্রিয়ট ব্যাটারিতে একটি রাডার ইউনিট, একটি কমান্ড সেন্টার এবং 8টি লঞ্চার থাকে। অত্যাধুনিক এই সমরাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সবকিছুই ধ্বংস করা সম্ভব। এদিকে তুরস্ক, আজারবাইজান সহ একাধিক স্থানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তাদের দাবি, শত্রুরাই এসব হামলা চালিয়ে তাদের উপর দায় চাপিয়েছে। এখন বাহরাইনে হামলা নিয়ে চাঞ্চল্যকর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ফলস ফ্ল্যাগ হামলা ও ষড়যন্ত্র তত্ত্বের সম্ভাবনা জোরালো হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলি শহর আরাদে মিসাইল হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে ইরান। আরাদে ইরানি মিসাইলের ক্ষয়ক্ষতি দেখে এমন অভিযোগ তোলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। This clearly is a site that shows the havoc from half-a-ton missile. ইরান থেকে ছোড়া আধা টন ওজনের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসযোগ্য এটি। ইরানিরা মুসলিম, ইহুদি বা খ্রিস্টান কারো মধ্যে পার্থক্য করে না। বৃদ্ধ বা তরুণ কাউকেই আলাদা মনে করে না। সব বেসামরিক মানুষকেই তারা হামলার টার্গেটে পরিণত করেছে। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ।